প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের যোগান বিষয় গত ক্লাসে শুরু করেছিলাম। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে যোগানের আরও গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আমরা পড়ব। গত ক্লাসে আমরা যোগান কি, মজুদ কি, যোগান মজুদের পার্থক্য এবং যোগান বিধি সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যোগানের আর নতুন দুটি বিষয়। দেখি আজকে আমাদের পাঠ্য বিষয় কি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে যোগান বিধির ব্যতিক্রম এবং যোগানের নির্ধারক সমূহ। খুবই মজার দুইটি বিষয়। যোগান বিধির ব্যতিক্রম পড়ার আগে আমরা আগে যোগান কি সেটা যদি জেনে নেই। যোগান কি যদি বলি তাহলে আমরা শিখেছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক। এইটাই ছিল আমাদের যোগান বিধি। আর যোগান বিধির ব্যতিক্রম মানে কি? তাহলে যোগান বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি? যোগান বিধিতে যেটা বলা হয়েছে তার উল্টাটা ঘটবে। আমরা যোগান বিধিতে বলছি যে দাম বাড়লে যোগান বাড়ে, তাহলে এই ক্ষেত্রে দাম বাড়লে যোগান বাড়বে না, দাম বাড়লে যোগান কমে যাবে। আবার বলেছি দাম কমলে যোগান কমে। এই ক্ষেত্রে যেটা হয়ে যাবে, দাম কমে গেলেও যোগান না কমে যোগান বেড়ে যাবে। এই ধরনের উল্টা ঘটনাগুলো ঘটবে এই ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রমের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে ব্যতিক্রমগুলো কি কি, এক এক করে আমরা একটু দেখতে চেষ্টা করি। দেখি যোগান বিধির ব্যতিক্রম। হ্যাঁ, যোগান বিধির ব্যতিক্রম আমরা একটু দেখতে চেষ্টা করি। এইখানে অনেকগুলো চিত্র আছে, যেই যে চিত্রটা দরকার হবে আমি সেগুলো তোমাদেরকে বলে দিব। আজকে টোটাল পড়ায় অনেকগুলোই চিত্র আছে, কিন্তু এইখান থেকে একটি চিত্র আমাদের পড়ার প্রয়োজন হবে। হ্যাঁ, সেটা আমি বলে দিব। আচ্ছা, দেখি যোগান বিধির ব্যতিক্রম, এক্সেপশন টু দ্য ল অফ সাপ্লাই। যোগান বিধির ব্যতিক্রম তাহলে বলছে ভবিষ্যতে অনেকগুলা এরকম ব্যতিক্রম আছে, 8-10টা। তার মধ্যে আমরা দেখি প্রথমটা কি বলছে, ভবিষ্যতে দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকলে এই যোগান বিধির ব্যতিক্রম ঘটবে। ধরো এখন যদি এমন হয় যে তোমার বাড়িতে তোমার বাবা পাট উৎপাদন করছে, পাট আছে 100 মণ, এখন পাটের দাম ছিল 1000 টাকা, হয়ে গেছে 1200 টাকা, বা আরও বেড়ে 1400 টাকা হয়ে গেছে। কিন্তু তোমার বাবা চিন্তা করে বাজার ঘুরে দেখলো যে এইবার পাটের দাম হবে 2500 টাকা। হ্যাঁ, এইরকম হয়ে যাবে মন। তাহলে এই যে 1000 টাকার পাট 1400 টাকা হইল, তাহলে দাম বাড়লে যোগান বাজারে বাড়ার কথা। তোমার বাবার উচিত ছিল পাট নিয়ে বিক্রি করে দেওয়ার কথা। কিন্তু তোমার বাবা যখন জানলো যে বাজারে পাটের দাম আরও বৃদ্ধির সম্ভাবনা আছে, তখন কিন্তু সে পাট বিক্রি করা একদমই স্টপ করে দেবে। অর্থাৎ ভবিষ্যতে দাম আরও বাড়ার যেই সম্ভাবনা আছে, এইটা যদি বুঝে যায় তাহলে বাজারে যোগান কিন্তু বাড়বে না। দাম বাড়ার পরেও ভবিষ্যতে আরও বেশি দামে বিক্রি করার আশায় যোগান কিন্তু বাজারে কমে যাবে, দিবে না। বাজারে কিন্তু কেউ পাট নিয়ে যাবে না। এরকম যে কোনো দ্রব্যের ক্ষেত্রেই হইতে পারে। পেঁয়াজের ক্ষেত্রে হয়েছে 60 টাকার পেঁয়াজ 80 টাকা হয়েছে, 100 টাকা হয়েছে। দোকানদাররা বা যারা পেঁয়াজ উৎপাদনকারী এরা ভাবছে যে আরও 200-300 টাকা হবে, এই জন্য বাড়িতেই রেখে দিছে, গুডাউনে রেখে দিছে। হ্যাঁ, বিক্রি করে নাই কিন্তু বেশি লাভের আশায়। তাহলে এই চিত্রটা দরকার নাই, এটা দরকার হবে না এখানে। তাহলে আমরা শুধু এইটাই লিখব যে যদি ভবিষ্যতে দাম আরও বৃদ্ধির সম্ভাবনা থাকে, এটা যদি উৎপাদনকারী বা বিক্রেতা বুঝে যায়, তাহলে সে দাম বাড়ার পরেও পণ্য বাজারে বেশি বিক্রি করবে না, কারণ সে চাইবে ভবিষ্যতে আরও দাম বাড়লে আরও বেশি দামে বিক্রি করতে। এইটা চলে গেল 1 নম্বর। সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে দাম বৃদ্ধির মাধ্যমে অধিক যোগান লাভের কোনো সম্ভাবনা নেই। সীমাবদ্ধ যোগান, সীমাবদ্ধ। ধরো আমরা যেমন টিপু সুলতানের কথা জানি, আমরা নবাব সিরাজদৌল্লার কথা জানি। ধরো টিপু সুলতান যেই তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, আমরা জানি আমাদের নবাব সিরাজদৌল্লা যেই তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে সেই তলোয়ার একটাই। এখন ওনারা মারা গেছেন, ওনাদের ব্যবহৃত জিনিস আর পাওয়া যাবে না। ধরো ওই তলোয়ার তুমি 3 কোটি টাকা দিয়ে কিনতে চাও, আমি 5 কোটি দিয়ে কিনতে চাই। এই যে দাম বাড়তেছে, দাম বাড়লে তলোয়ার কি আরও 2টা 3টা 5টা সম্ভব হবে? আরও সহজভাবে বলি, ধরো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এই যে একটা পাইপে করে এরকম তামাক খেতেন, হ্যাঁ, বা একটা চশমা ফ্রেম ওনার আছে, এইটা যদি ধরো বিক্রির কথা ওঠে,
তাহলে অনেকেই কোটি কোটি টাকা দিয়ে কিনতে চাবে। দাম ধরো 1 কোটি থেকে শুরু হলে 100 কোটি টাকা হয়ে গেল। ওনার এই তামাক খাওয়ার পাইপ বা চশমা এইটা কি আরও যোগান বৃদ্ধি করা সম্ভব হবে? না, এরকম সীমাবদ্ধ যোগান যেই সব জিনিসের আছে। যেমন তোমরা জানো মোনালিসার যে হাসি দেওয়া চিত্রকর্ম আছে, টিপু সুলতানের এই তলোয়ার আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারি আছে ময়মনসিংহে ব্রহ্মপুত্রের পাড়ে, এইখানে অনেক তার আঁকা ছবি আছে। দাম বাড়লেও এগুলার যোগান বাড়ানো সম্ভব হবে না। এই জিনিসগুলা এইখানে, তাহলে এইটাই যে এরকম সীমাবদ্ধ যোগান যেগুলো যেসব দ্রব্য বাড়ানো সম্ভব না, এগুলার দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব না। এই চিত্রটাও পড়ার দরকার নাই, তুমি জাস্ট এই দুইটা জিনিস খালি এইখান থেকে পড়বা। এরপরে আমরা যাই, দেখি কি বলছে 3 নম্বরে কি বলছে, দেখি আমরা 3 নম্বরে কি বলছে দেখো। উৎপাদনে ব্যবহৃত উপকরণের সীমাবদ্ধতার কারণে উৎপাদনের, ধরো আমরা এই যে সামনে গরমের দিন আসতেছে, ফ্যান উৎপাদন করতে ভিতরে তার লাগে, তামার তার লাগে। ধরো এই তামার তারের দাম বেড়ে গেল, ছিল যেই দাম তার চাইতে 300 টাকা বেশি বেড়ে গেল একটা ফ্যানের যেই তামার তার লাগে। তাহলে এইটার উপকরণ যেই সরি যেই তামার তার উপকরণের দাম বাড়লে ফ্যানের দাম বেড়ে যাবে, ঠিক কি ঠিক না? একদম। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম হয় যে ফ্যানের দাম বাড়ছে 200 টাকা বাজারে, কিন্তু উপকরণ যেটা কিনতে হয় সেটাই 300 টাকা খরচ হয়ে যায়, এই ক্ষেত্রে ফ্যানের চাইতে ফ্যান বিক্রি করে 200 টাকা বেশিতে, কিন্তু উপকরণে লাগে 300 টাকা খরচ। আলটিমেটলি তাহলে দাম কিন্তু উৎপাদনকারীর জন্য বাড়লো না, আর 100 টাকা, 300 - 100 টাকা লসে থেকে যায়। তাহলে এই ক্ষেত্রে দাম বাড়লেও এরকম মানে দেখা গেল যে 200 বাড়ছে, প্রকৃতপক্ষে বাড়ে নাই। এরকম অবস্থা হইলে ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু বাজারে উৎপাদন বেশি করে যোগান দিতে পারবে না, কারণ তার তো ঘাটতি হয়ে যাচ্ছে, এই কারণে সে পারবে না। সেই কথাটা এইখানে বলছে যে দেখো, উৎপাদনে ব্যবহৃত উপকরণের সীমাবদ্ধতার কারণে উৎপাদন ব্যাহত হলে, এই যে লস হয়ে যাচ্ছে 100 টাকা করে তার পরোক্ষভাবে, এইরকম অবস্থা হলে সে কিন্তু দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করতে পারবে না। ধরো আমি আরো সহজ উদাহরণ দিই, ধরো চিড়ার মোয়া তো অনেকেই খাইছো। চিড়া ধরো গুড় দিয়ে আর চিড়া দিয়ে বানানো হয়। এখন এই যে ধানের দাম, চালের দাম বেড়ে গেছে, তাহলে কি হবে? চিড়ার মোয়ার দাম ধরো যেইটা পাইকারি ধরো ছিল, এই যে 12টা মোয়া ছিল, ধরো যে এই টাকা কি বলে 12 টাকা ছিল 12টা মোয়ার এক প্যাকেট, এখন এটার দাম 15 টাকা হয়ে গেছে। তাহলে উৎপাদনকারীর 3 টাকা বেশি লাভ হচ্ছে। 3 টাকা, 12 টাকার জিনিস এখন 15 টাকা বিক্রি করতেছে, তাহলে উৎপাদনকারীর বেশি লাভ হচ্ছে। তার তো অনেক মোয়া উৎপাদন করে বাজারে বিক্রি করার কথা, কিন্তু পেছনে যেয়ে দেখো চালের দাম প্রতি কেজিতে 10 টাকা বেড়ে গেছে, তাহলে মোয়া বানাইতে তার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই জন্য মোয়ার দাম 12 থেকে 15 হওয়ার পরেও সে কিন্তু চালের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ার পরেও যোগান বাড়াইতে পারছে না। অর্থাৎ আমরা যে পড়েছিলাম যে দাম বাড়লে যোগান বাড়বে, সেই ঘটনা কিন্তু এখানে ঘটছে না। তুমি কিন্তু এইরকম যে কোনো বিষয় ধরে তুমি কিন্তু এটা ব্যাখ্যা করতে পারো। মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে, আচ্ছা ধরো লিচুর একটা মৌসুম আছে, আমের একটা মৌসুম আছে, এখন কি লিচুর মৌসুম? না। এখন লিচু যদি আমি বলি 1000 টাকা করে, 100 লিচু 1000 দিবে, একটা লিচু 10 টাকা করে, তুমি কি আমাকে দিতে পারবা? পারবা না। বা যেই সময় আমের শুরু হয়, সিজন শুরু হচ্ছে মাত্র, ওই সময় সব গাছে আম পাকে না, দাম বেশি হইলেও বেশি যোগান দেওয়া সম্ভব হয় না, এরকম একটা ব্যাপার। তাহলে মৌসুমের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কি অসময়ে দাম বেশি হলেও যোগান অধিক যোগান দেওয়া সম্ভব হয় না। এখন অসময়, এখন যোগান দেওয়া সম্ভব হবে না। ফসল শুরুর মৌসুমে দেওয়া সম্ভব হবে, আবার যখন সব শেষ হয়ে যায়, গাছে থাকে না, তখনও কিন্তু মৌসুমের শেষের দিকেও কিন্তু সম্ভব হবে না। আবার ভরা মৌসুমে উল্টাটাও ঘটে, দাম কমেও যোগান পরিমাণ কমে না। ধরো আম যখন সবার গাছে পেকে যায় একদম ভরপুর, তখন দাম কমে গেলেও 100 টাকার আম কমে 50 টাকায় চলে আসে, তবু কিন্তু কোনোভাবে যোগান কমানো যাবে না, কারণ গাছে আম পচে যাবে। এইরকম অবস্থা হয়। সেটা বলছে প্রাকৃতিক বিপর্যয়। ধরো বন্যা হয়ে ধান, জামালপুরে এটা অনেক সময় হয়, বন্যা হয়ে ধান সব যমুনার পানি বেড়ে তলায় যায়। ধরো ধান হওয়ার কথা এতটুকু, ধান হওয়ার কথা, ধান পচে টচে বন্যার কারণে হইছে এতটুকু। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যে যোগান কম হইলো, এই যে এইগুলো কম হইলো, বিপর্যয়ের কারণে দাম বাড়লেও, এখন ধানের দাম বেড়ে গেলেও যোগান কি তুমি বেড়ে এইখান থেকে বাড়ায় কি এত বেশি বাড়াইতে পারবা? এইটার বাইরে দিয়ে এতটুকু পারবা? কোনোভাবেই পারবা না। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উৎপাদন কম হইলে দাম যতই বাড়ুক, যোগান সেটা বাড়ানো কখনোই সম্ভব হবে না।
পরে বলছে পরিবহন সমস্যা। ধরো অনেক সময় হরতাল ধর্মঘট হলে বাস গাড়ি টাড়ি ট্রাক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কিন্তু ঢাকা থেকে যদি চিপস যাইতে না পারে, নরসিংদীর প্রাণের ফ্যাক্টরি থেকে চিপস বা জুস যদি যাইতে না পারে জামালপুরে, তাহলে কিন্তু দাম বেড়ে যেতে পারে। অথবা রাস্তায় ধরো মাদারগঞ্জে যাইতে ব্রিজ ভেঙে গেল, হ্যাঁ, দাঁতভাঙার ব্রিজ ভেঙে গেছে, কতদিন 15 দিন যাবত ওই পারে কিছু যাইতে পারে না, ওই পারে কিন্তু তেল নুন সাবানের দাম কিন্তু বেড়ে যাবে, সেটাই বলছে। তারপরে বলছে অর্থনৈতিক দুরবস্থা মানে কি? অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে তোমার, অর্থনৈতিক দুরবস্থা জিনিসটা কি সেটা যদি একটু বলি। অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে, এই ধরো করোনার সময় মানুষের আয় রোজগার সব কমে গেছে না, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। এই অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ফলে জিনিসপত্রে কিন্তু তোমার মূল্য হ্রাস চলতেছে, দাম কম দামে বিক্রি করতেছে। অনেকে ধরো যে অভাবে পড়ে নিজের জিনিস, হ্যাঁ, নতুন জিনিস কিনছে 20,000 টাকায়, হ্যাঁ, 6 মাস ব্যবহার করে নাই, সে বিক্রি করে দিতে দিচ্ছে 10,000 টাকায়, তবু কাস্টমার পাওয়া যায় না। এরকম সব কোম্পানি উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারে না, কারণ মন্দা, অর্থনৈতিক অবস্থা মন্দা, দুরবস্থা মানুষের। এরকম অবস্থা হইলে তখন দাম কমলেও কিন্তু যোগান, হ্যাঁ, এই যে দাম, তখন কিন্তু যেটা হয়, যদি অর্থনৈতিক অবস্থা এরকম মন্দা হয়ে যায়, তখন কিন্তু দাম কমলেও এরকম হচ্ছে মানুষ ওই জিনিস আর কিনতে পারে না। কিন্তু এরকম হয় যে তোমার হচ্ছে এই দাম কমে যাওয়ার পরেও যোগান এরকম কমানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ধরো যেগুলো খ্যাতি হয়ে গেছে, যেগুলো ফ্যাক্টরিতে উৎপাদন হয়ে গেছে, এই যোগান তো আর তখন কমানো যায় না। তাহলে অর্থনৈতিক দুরবস্থার ক্ষেত্রে এরকম হইতে পারে, মন্দাকালীন সময়ে যোগান বিধি কার্যকর হয় না। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, উৎপাদন হয়ে গেলে সেটা তো আর কমানো যায় না। তাহলে আজকে এইগুলাই, এই যে এই বিষয়টা যেটা বলছিলাম, যে এইখানে একটা চিত্র আমাদের পড়তে হবে। এই চিত্রটা আমরা মনে রেখো, এই চিত্রটা পড়বো কিন্তু এই অধ্যায় না, এটা আরেকটা অধ্যায় আছে, শ্রমবাজার একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায় সম্ভবত। সেই অধ্যায়ে যে এইটা আমরা একটা প্রশ্ন আকারে পড়বো সৃজনশীল, তখন এটা এইখানের জন্য দরকার না, শুধু মনে রেখো যে এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ে ফেললাম যোগান বিধির ব্যতিক্রম পড়ে ফেললাম। এরপরে আমরা যাব নতুন একটা টপিক, সেটা হচ্ছে যোগানের নির্ধারক। আমি একটা কথা বলে থাকি, ছোটবেলা যখন আমরা খেলতে যেতাম মাঠে, তখন মা বলে দিত যে মাগরিবের আজান আল্লাহু আকবার বলার আগেই বাসায় আসবা, নয়তো কিন্তু পিটনি খাইতে হবে। এরকম তোমাদের হয়তো বলে থাকে, অর্থাৎ নির্ধারণ করে দিচ্ছে যে তুমি কি করবা, এর বাইরে যাওয়ার উপায় নাই, যে তুমি এই পর্যন্ত খেলতে পারবা, এই পর্যন্ত এটা করতে পারবা, এইটা বলে দিচ্ছে। তাহলে মা হচ্ছে এখানে নির্ধারক। এরকম যোগানেরও কিছু নির্ধারক আছে। যোগান, বাজারে তুমি বেশি জিনিস বিক্রি করতে নিয়ে যাবা না কম নিয়ে যাবা, বা অন্যরা বাজারে বেশি বিক্রি করতে নিয়ে যাবে না কম নিয়ে যাবে, এইরকম কি কি কারণ, কার কার কারণে এই ঘটনা ঘটবে যে বেশি নিয়ে যাবে বাজারে অথবা কম নিয়ে যাবে। যেমন আমি বলছি যে তুমি আজানের পর পর্যন্ত খেলবা না আগ পর্যন্ত খেলবা, এটা কে ঘটাইতো, ঘটনাটা ঘটাই দিত কে? মা বা বাবা। এরকম যোগানেরও কিছু নির্ধারক আছে, যে যারা যোগানকে নিয়ন্ত্রণ করবে, বাজারে বেশি যোগান হবে, বেশি দ্রব্য বিক্রি করতে নিয়ে যাবে না কম নিয়ে যাবে, তারা কারা কারা? এইখানে দেখো অনেকগুলা জিনিস লেখা আছে। হ্যাঁ, এগুলো নিচে একটা একটা করে সবগুলার ব্যাখ্যা আছে। পিএক্স মানে এক্স দ্রব্যের দাম, তারপরে তোমার হচ্ছে পিএক্স মানে হচ্ছে তোমার এক্স দ্রব্যের দাম। তারপরে তুমি দেখো যেটা বলছিলাম, যে এই যে এই ল অফ প্রোডাকশন, এলপি, এই যে উৎপাদন বিধি, হ্যাঁ, প্রোডাকশন ল বা ল অফ প্রোডাকশন। তারপর ডিএক্স মানে হচ্ছে চাহিদা, এক্স দ্রব্যের চাহিদা। তারপরে পিআই মানে হচ্ছে ইনপুট, ইনপুট ইনপুট প্রাইস মানে উপকরণ দাম। টি মানে টাইম, ডব্লিউ মানে ওয়েদার, আবহাওয়া। তারপরে দেখো পিএস মানে হচ্ছে তোমার বিকল্প, সাবস্টিটিউটস গুডসের প্রাইস, হ্যাঁ। এসপি মানে এসতে সাবস্টিটিউট, হ্যাঁ, গুডস প্রাইস। তারপরে ট্যাক্স, তারপরে হচ্ছে ট্যাক্স সাবসিডিজ মানে কর ভর্তুকি। তারপরে এমডি মানে বাজারের বিভিন্নতা, মার্কেট ডিফারেন্ট মার্কেট, এরকম। তারপরে আছে হলো জেএস মানে জয়েন্ট সাপ্লাই। এই জিনিসগুলো, এই প্রত্যেকটাই নিচে আমরা পয়েন্ট আকারে দেখব। তাহলে এই প্রত্যেকটা আমরা নিচে যদি পয়েন্ট আকারে দেখি, আমাদের প্রথম পয়েন্টটা কি আছে দেখো। প্রথম জিনিসটা আছে, প্রথম আছে পিএক্স। এই যে পিএক্স মানে কি? পিএক্স মানে হচ্ছে, আমরা দেখছি এখানে, এই যে দ্রব্যের দাম, অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম। এক্স দ্রব্যের নিজের দাম, এই যে পি মানে দাম, এক্স মানে এক্স দ্রব্যের নিজের দাম। তাহলে এক্স দ্রব্যের নিজের দামটা কি হয় এটা আমরা দেখি। তোমরা বলো যে যদি
একটা দ্রব্যের দাম বেশি হয় সেই দ্রব্য বাজারে যোগান বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। ধরো তোমার ক্ষেতে লাল শাক হয়েছে, তুমি বাজারে যেয়ে দেখলা লাল শাক 50 টাকা কেজি, তোমার লাল শাক খুব বড় বড় হয় নাই, ছোট ছোটই আছে, তুমি কিন্তু ওই মনে করবা যে এই লাল শাক বড় হইতে হইতে লাল শাক কিন্তু বাজারে 10 টাকা কেজি হয়ে যাবে, এর চাইতে ছোটোগুলাই তাড়াতাড়ি তুলে 50 টাকা কেজি বিক্রি করে দেয়। আমের সিজন আসলে আম কিন্তু 100-150 টাকা কেজি থাকে, ছোট ছোট কড়া আম কিন্তু ডাল খাওয়ার জন্য, টক খাওয়ার জন্য বিক্রি করে দিচ্ছে, বড় হওয়ার জন্য বসে থাকে না। কারণ বড় হইতে গেলেই সে তার আমের দাম কিন্তু দাম কিন্তু 20 টাকা কেজি চলে আসবে। এই জন্য দাম যখন বেশি থাকে, যেই দ্রব্যের দামটা বেশি থাকে ওই দ্রব্য বাজারে যোগান বেশি দিতে চেষ্টা করে সবাই। সেটাই বলছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে মুনাফা বেশি, বেশি লাভের আশায় ওই দ্রব্য বাজারে নিয়ে বিক্রি করে দেয়। যেমন কুরবানির সময় দেখা যায় গরু বাজারে গরু যদি শর্টেজ পড়ে যায়, বাড়িতে যত গরু আছে, বাছুর গরু, দুধের গরু বা হালের বলদ গরু সব বিক্রি করে দেয় নিয়ে বাজারে। হ্যাঁ, দাম বেশি হলে এগুলা কিন্তু বাজারে যাচ্ছে এই গরুগুলা, নয়তো কিন্তু এই হালের গরু, দুধের গরু, বাছুর গরু কেউ বিক্রি করতো না। দাম বাড়ার ফলে এগুলার যোগান বাজারে এক্সট্রা যোগ হচ্ছে, আগে যতগুলা গরু বাজারে বিক্রি হয়েছে তার সাথে এটা অ্যাড হয়েছে। তার মানে যোগান বেশি হবে কিনা এই দামটা নির্ধারণ করে। এই চিত্র দরকার নাই, ঠিক আছে? তাহলে এই চিত্র দরকার নেই এখানে, আমরা শুধু বলবো যে কোনো দ্রব্যের দাম বেশি হলে বাজারে ওই দ্রব্যের যোগান বেশি হয় এবং কম হইলে কম হয়, অর্থাৎ দামের উপর অর্থাৎ কি হচ্ছে ইয়ের উপরে, এই দামের উপর যোগান নির্ভর করে। 1 নম্বরটা গেল। এরপরে আমরা 2 নম্বরটায় যাই। 2 নম্বরটায় কি বলছে? উৎপাদন বিধি। তোমরা 3য় অধ্যায়ে পড়বা উৎপাদন বিধি সম্পর্কে বিস্তারিত। কৃষি জমিতে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে জমিতে যদি আমরা সার বীজ না দেই তাহলে যেই ফসল হবে, যদি পরের বছর আমরা ওই পরিমাণ জমিতেই সার বীজ দেই, বাছাই টাছাই দেই, নিড়ানি দেই, তাহলে ফসল বেশি হবে। পরের বছর যদি আরও সার বীজ, আরও পানি, আরও সার দিতে থাকি, তাহলে হয়তো আর একটু অল্প বাড়বে। এইভাবে যদি প্রত্যেক বছর খালি ওই জমিতে সার বীজ বেশি বেশি দিতে থাকি, ধরো আগে দিতাম 10 কেজি, এখন 10 মণ সার দেই, তাহলে কিন্তু উৎপাদন আরও কমে যাবে। হ্যাঁ, ধান ক্ষেত কিন্তু সব গাছ হয়ে যাবে, আগাছার মতো ধান গাছ বড় বড় হয়ে যাবে, ফসল হবে না। অর্থাৎ তুমি যতই বাড়াইতে চাও, আস্তে আস্তে এক সময় যে এটা আর বাড়বে না। হ্যাঁ, প্রথমে হয়তো একটু বেশি বাড়বে, তারপর অল্প অল্প করে বেড়ে একসময় বাড়া থেমে যাবে। অর্থাৎ জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। কিন্তু শিল্পে এটা হইতে পারে যে একটা নারিকেল দিয়ে 100 নাড়ু হইলো, 2টা দিয়ে দিলে সমান, যদি নারিকেল হয় আরেকটা 2টা দিলাম তাহলে হবে 200, 3টা দিলে 300 হবে। অর্থাৎ জমিতে হয় ক্রমে উৎপাদন কমে, আর শিল্পে হয়তো স্থির উৎপাদন করা সম্ভব। আবার কখনো কখনো ক্রমবর্ধমানও হইতে পারে, সেটা অন্য সময় বলবে, এইখানের পড়ার বিষয় না যেহেতু এইদিকে বেশি যাচ্ছি না। তাহলে বলছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। হ্যাঁ, কৃষিজাত দ্রব্য উৎপাদন, আমি বললাম যে কৃষি ক্ষেত্রে ধান এরকম আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ কমে, তাহলে হ্যাঁ সেসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও যোগানের পরিমাণ বাড়ানো যায় না। যেহেতু কৃষি জমিতে হ্যাঁ এইরকম উৎপাদন আস্তে আস্তে কমে আসে, তাহলে এই কৃষি জমিতে উৎপাদিত জিনিসের দাম বাড়লেও উৎপাদন বাড়ানো যায় না। কারণ যতই সার বীজ দেই না কেন, ধানের উৎপাদন তো সমানুপাতে বাড়বে না। যদি এরকম বাড়তো তাহলে তো 1 বিঘা জমিতে খালি পাইপ দিয়ে পানি দিতে থাকতাম আর সার দিতে থাকতাম, এতে খালি 1 বিঘার জমির ধান দিয়ে সারা বাংলাদেশের মানুষের খাবার হয়ে যেত। সেটা তো সম্ভব না, সেটা তো হবে না, কারণ জমিতে যতই যত্নাতি করি না কেন আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ কমে যাবে। এইটা হচ্ছে এই জমির ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু ক্রমবর্ধমান উৎপাদন বিধির অধীনে শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয়, হ্যাঁ সেসব ক্ষেত্রে দাম বাড়লে দ্রুত যোগান বাড়ানো সম্ভব হয়। হ্যাঁ, এরকম ইয়েতে হইতে পারে, শিল্পক্ষেত্রে হইতে পারে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো এক থানে 40 গজ কাপড় থাকে, তোমার যদি তুমি 1 গজ কাপড় দিয়ে যদি বাচ্চার জন্য একটা জামা বানাও, তাহলে দেখা যায় এখানে 1 গিরা 2 গিরা কাপড় বেঁচে যায়। যদি কেটে ফেলে ওই এক থান থেকে যদি 1 গজ কেটে ফেলে, ওইটা দিয়ে জামা বানালে আর 2-1 গিরা অল্প একটু কাপড় কিন্তু থেকে যায়, ওইটার কোনো কাজে লাগে না। কিন্তু যদি এমন হইতো যে আস্ত থানের মধ্যে রেখেই ওই জামার কাপড়টুকু কাটতো, এখানে 2 গিরা বেঁচে যাইতো, এভাবে 40টা কাটলে কিন্তু এই শেষে যেয়ে দেখা যেত 42টা হয়ে যেতে পারতো, 43টা হয়ে যেতে পারতো, এরকম কিন্তু হইতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এরকম শিল্পক্ষেত্রে বা উৎপাদন ক্ষেত্রে 40টার জায়গায় 42টা হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে উৎপাদন যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি হচ্ছে, এরকম ঘটনা। আরও অনেক উদাহরণ আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইরকম ক্ষেত্রে অর্থাৎ শিল্পক্ষেত্রে হইতে পারে যে দাম বাড়লে যোগান বাড়ানো সম্ভব হবে। বা ধরো যে বাড়তি পরিশ্রম করে বাড়তি শ্রমিকটা বেশি পরিশ্রম করে বেশি উৎপাদন করে দিতে পারবে।
হ্যাঁ, শ্রমিকরা দিনরাত খেটে বাড়তি লাভের আশায় মেশিনে উৎপাদন করে দিতে পারবে, বেশি মেশিন বেশি শ্রমিক দিয়েও বেশি উৎপাদন করে যোগানের প্রয়োজন মেটাইতে পারবে। যেমন ঈদের সময় কাপড় অনেক 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 চাহিদা থাকে, দোকানদাররা কিন্তু বাড়তি মেশিন বাড়তি লোক নিয়ে সবাইকে বানায় দিচ্ছে, এইটা সম্ভব। কিন্তু এই যে এখন অভাবের সময় ধানের চালের অভাব লাগছে, এখন কি জমিতে বেশি সার বেশি পানি দিয়ে এরকম এই জামা কাপড়ের মতো ক্ষেত থেকে কোনো ধান এইভাবে উৎপাদন করা যাবে? বেশি কোনো উপায় আছে? উপায় নাই। কিন্তু এটাই বলছে যে ক্রমহ্রাসন উৎপাদন বৃদ্ধি জমিতে হওয়ার ফলে এইখান থেকে দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না। কিন্তু শিল্পক্ষেত্রে সেটা সম্ভব, বেশি শ্রমিক বেশি লোক নিয়োগ দিয়ে বেশি কাপড় কিনে আইনা বেশি বানানো সম্ভব। এইটারও চিত্র পড়ার দরকার নাই, জাস্ট তুমি এইটা মনে রাখো যে উৎপাদন বৃদ্ধির দুই ধরনের, শিল্পে একরকম এবং হচ্ছে কৃষি জমিতে আরেক রকম। এই জিনিসটা জাস্ট তুমি মনে রাখো। এইটাই এইখানে বলবা যে শিল্পে দাম বাড়লে উৎপাদন বাড়ানো সম্ভব, কিন্তু জমিতে ক্রমহ্রাসন উৎপাদন বৃদ্ধির কারণে দাম বাড়লেও ইচ্ছা মতো যোগান বাড়ানো সম্ভব না। তাহলে এইটা আমরা জানলাম। এরপরে যাই বলছে এই দ্রব্যের চাহিদা। দ্রব্যের চাহিদায় যাই আমরা। এই চিত্রটা দ্রব্যের চাহিদার চিত্র, বলছি যে এটা পড়া লাগবে না, এই চিত্র পড়া লাগবে না। দ্রব্যের চাহিদা, হ্যাঁ, দ্রব্যের চাহিদা যদি বাড়ে, হ্যাঁ, তাহলে যেই দ্রব্যের চাহিদা বাড়বে সারা দেশে সবাই এটা কিনতেছে, এটা করতেছে, তাহলে উৎপাদনকারী কিন্তু ওই দ্রব্যের কি করবে, উৎপাদনও বাড়াবে। তাহলে যদি চাহিদা বাড়ে তাহলে ওটার যোগানও বাড়বে। ধরো নতুন একটা জিনিস বাড়িয়েছে, এটা তেমন চলতেছে না, লোকজন আস্তে আস্তে খায়া দেখা বুঝলো না জিনিসটা তো খুব ভালো, তাহলে একজনের দেখা দেখি একজন বলবে ভাই এই জিনিসটা তো ভালো, আরেকজন বলবে ভাবি এইটা তো ভালো, বলবে আপা এটা তো ভালো, আমি তো কিনছি আমি তো খাইছি। তাহলে এইভাবে যখন প্রচার প্রসার হয়ে যাবে তখন কিন্তু এটা সবাই কিনবে, তখন উৎপাদনকারী সবাই কিনবে, মানে এটার চাহিদা বাড়বে, উৎপাদনকারীরা কিন্তু তখন এটার যোগান বাড়ায় দিবে। তাহলে মানে চাহিদা বাড়লে যোগান বাড়বে, সেটা বলছে। ধীরে ধীরে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে। উপকরণের দাম বাড়লে খরচ বাড়বে এবং পূর্বের দামে আর দ্রব্য যোগান দেওয়া সম্ভব হবে না। এটা আগেও বলছি যে ফ্যানের উদাহরণ দিচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে বলছি এরকম যে কোনো ক্ষেত্রে, ধরো আইসক্রিম, যদি আইসক্রিম দুধ চিনি দিয়ে বানায়, দুধ চিনির দাম যদি বেড়ে যায়, তাহলে 25 টাকার চকবার আর 25 টাকায় দেওয়া সম্ভব হবে না, 30-35 টাকা হয়ে যাবে। তাহলে এই সময় যেটা হবে যে উপকরণের দাম বৃদ্ধি পেলে তাহলে খরচ বাড়বে আর ওই সমপরিমাণ দ্রব্যের যোগান দেওয়া সম্ভব হবে না, যোগান কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। এরকম আবার উল্টাটাও হইতে পারে, যদি তোমার চিনির দাম দুধের দাম কমে যায়, অনেক কমে যায়, তাহলে কিন্তু 25 টাকার চকবার 20 টাকায় বিক্রি করবে, তখন কিন্তু উল্টা ঘটনাও ঘটতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে উল্টা ঘটনাও ঘটে যেতে পারে যে যোগান দাম কমলে যোগান তখন বেড়ে যেতে পারে, এরকম ঘটনা কিন্তু হয়ে যেতে পারে উল্টা ক্ষেত্রেও বিবেচনা করলে। তাহলে আমরা এইটুকুই জানি যে এইখান থেকে উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রে উৎপাদন করে আগের দামে যেহেতু দ্রব্য দিতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তোমার উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। তাহলে আরেকটা জিনিস বলছে সময়। হ্যাঁ, পর্যাপ্ত সময় দেওয়া না হলে অনেক সময় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব না। যেমন ধরো যদি এরকম হয় যে ধানের দাম বেড়ে গেছে এখন, কিন্তু ধানের দাম বেড়ে গেলে যোগান বাড়ার কথা, কিন্তু ধান হইতে তো 6 মাস লাগবে, তুমি 2 মাসের মধ্যেই ধান চাইলে কিন্তু ধান দেওয়া সম্ভব না। পর্যাপ্ত সময় বলতে এখানে 6 মাস সময় দেওয়া লাগবে, এই সময় হলে ধান হয়ে যাবে। আবার ধরো তুমি আমের উৎপাদন, আমের দাম এখন আম ধরো যে খুব বেশি দামে বিক্রি করতে পারে, 120 টাকা 100 টাকা 150 টাকা কেজি বিক্রি করতে পারে, তাহলে দাম বাড়লে যোগান বাড়বে। কিন্তু তুমি ইচ্ছা করলে আগামী বছর আমের উৎপাদন বাড়ায় দিতে পারবে না খুব, কারণ নতুন করে চারা গাছ লাগাইতে হবে, 3-4-5 বছর লাগবে, কলমের গাছ হলে 2-4 বছর লাগবে আমের উৎপাদন বাড়তে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তোমাকে এইভাবে দিতে হবে, সময়ের আগে উৎপাদন বৃদ্ধি সম্ভব না। তাহলে এইটাও চিত্র দরকার নাই, তুমি এইখান থেকে পড়ে নাও, সময়টাও পড়ে নাও যে সময়, পর্যাপ্ত সময় দেওয়া না হলে উৎপাদন বা যোগান বৃদ্ধি করা সম্ভব না। আমি আরেকটা উদাহরণ দিব এখানে সময়ের। ধরো আমাদের দেশে শ্রমিকের অভাব শুরু হয়ে গেছে, কর্মক্ষেত্রে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা জানি যে 18 বছর নিচে হলে সে কাজ করতে পারবে না শ্রমিক হিসাবে। তাহলে এই দেশে ধরো যে 1 কোটি শ্রমিক দরকার আরও, তাহলে আগামী বছরে কি 1 কোটি শ্রমিক দেওয়া সম্ভব না? এই যে যারা 15-16 বছর আছে, এরা 2-3 বছর পরে এরা 18 বছর হলে এরা যাইতে পারবে, বা ধরো এরকমও নাই, তাহলে নতুন বাচ্চা হবে, এই বাচ্চারা বড় হয়ে 18 বছর হলে এরা কাজে যাবে। সুতরাং এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে শ্রমিক, অর্থাৎ শ্রমিকের যোগান বাড়ানোর জন্য, অর্থাৎ তোমাকে সময় দিতেই হবে। তারপরে বলছে আবহাওয়ার প্রভাব। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন বৃদ্ধি হয়, যোগান বৃদ্ধি পায়, এবং প্রতিকূলে থাকলে হ্রাস পায়। যেমন ধরো যেই বছর নাকি অনেক কুয়াশা পড়ে, আমরা জানি আমের মুকুল নষ্ট হয়ে যায়, আমের উৎপাদন কমে যায়। প্রতিকূলে চলে গেলে, খরা হইলে আমের গুটি পড়ে যায়, এরকম হয় না।
হ্যাঁ, যোগান বৃদ্ধি করা, আমের উৎপাদন সম্ভব হয় না। আবার যেই বছর ধরো বন্যা হয় প্রতিকূল আবহাওয়ার কারণে, সেই বছর কিন্তু ধানের উৎপাদন, পাটের উৎপাদন এগুলো ক্ষতিগ্রস্ত হয়, এইরকম বলছে। তাহলে আমরা এইটাও জেনে গেলাম। এরপরে আমরা দেখি আরেকটা জিনিস আছে, সেটা কি দেখি, সেটা হচ্ছে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের যোগানের পরিমাণ বাড়ে। কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে, তাহলে চিনি আর গুড় হচ্ছে বিকল্প দ্রব্য। চিনি আর গুড় হচ্ছে বিকল্প দ্রব্য। বলছে কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে, ধরো চিনির বিকল্প দ্রব্য, চিনির বিকল্প কোনো কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে, চিনির বিকল্প দ্রব্য গুড়, গুড়ের দাম কমে গেল, তাহলে সেই দ্রব্যের যোগানের পরিমাণ বাড়ে। তাহলে কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে, তাহলে চিনি আর গুড় বিকল্প দ্রব্য, যদি এই ক্ষেত্রে তোমার গুড়ের দাম যদি কমে যায়, তাহলে কি হবে? লোকজন যারা একই জিনিস আখ দিয়ে কিন্তু গুড় আর চিনি তৈরি হয়। ধরো এই গুড় ছিল 80 টাকা কেজি আর চিনি ছিল 60 টাকা কেজি। মনোযোগ দিয়ে শোনো, গুড় ছিল 80 টাকা কেজি, চিনি ছিল 60 টাকা কেজি, অ্যান্ড গুড়ের দাম কমে 65 টাকা কেজি হয়ে গেছে। তাহলে যারা এই আখ দিয়ে গুড় উৎপাদন করতো, এরা আর কি করবে? এরা বলবে যে গুড় উৎপাদন করে লাভ নাই, এত পরিশ্রম করে জাল দাও, এই করো সেই করো। তাহলে এরা বলবে যে তাহলে বাড়িতে গুড় উৎপাদন না করে চিনির জন্য আখ বিক্রি করে দেই। তখন এই চিনি কলে আখ যাবে, এবং তখন কিন্তু আখের উৎপাদন কিন্তু আখ থেকে চিনির উৎপাদন কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ সেটাই বলছে, কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমলে, চিনির বিকল্প দ্রব্য গুড়ের দাম কমে গেলে, সেই দ্রব্য বলতে এখানে বলছে চিনির যোগানের পরিমাণ বাড়বে। চিনির যোগান অর্থাৎ এইটা না বানায় চিনির যোগান, কিন্তু চিনি বানাবে, চিনির যোগান বেড়ে যাবে, এই বিষয়টা এখানে বলছে। তাহলে আমরা এই বিষয়টুকু জানলাম। এটা একটু ট্রিকি আছে, একটু মনোযোগ দিয়ে এইটুকু শুনবা, তাহলে এইখানে বুঝে যাবা। এইবার তাহলে আমরা যাই দেখি পরের জিনিসটা কি আছে। পরের জিনিসটা আমরা দেখি একটু। হ্যাঁ, পরের জিনিসটা দেখি। এই দুইটা জিনিস খুব সহজ জিনিস, দুইটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। বলছে যে দেখো, কর ও ভর্তুকির প্রভাব। কর আর ভর্তুকি কি সেটা একটু জানতে হবে। কর ও ভর্তুকির প্রভাব। কর কি? কর হচ্ছে সরকার বিভিন্ন দ্রব্যের উপর কর আরোপ করে এবং তার থেকে সরকার টাকা পায়, সরকারের আয় বাড়ে। আর ভর্তুকি হচ্ছে জিনিসের দাম কমানোর জন্য সরকার ওই জিনিসের উপর ভর্তুকি দিয়ে থাকে। যেমন আমরা মোবাইলে যখন কথা বলি, 1 টাকায় কিন্তু 27 পয়সা এখন নিয়ে নেয়, এটা কিন্তু এক ধরনের কর, ঠিক আছে? তোমরা ভালো দোকানে খাইতে গেলে ভ্যাট নেয়, এইটা কিন্তু কর এক ধরনের। হ্যাঁ, এগুলোর মাধ্যমে সরকার তোমার টাকা নিয়ে নিচ্ছে, এটাকে এই ধরনের কর থেকে সরকার আয়। ভর্তুকি কেমন? যেমন তোমরা ইউরিয়া সার অনেকেই চিনো, এটা বনবনির মতো সাদা সাদা দানা। হ্যাঁ, এটা নাইট্রোজেন সার এবং জমিতে দিলে সবুজ হয়। এই সারের প্রতি কেজির উৎপাদন মূল্য হচ্ছে 50 টাকা, কিন্তু সরকার যেটা করে এটা বিক্রি করতেছে 20 টাকা। তাহলে বাকি 30 টাকা কোত্থেকে আসে? 30 টাকা সরকার উৎপাদন কোম্পানিকে প্রতি কেজি দিয়ে দেয়। কীভাবে হিসাব রাখে? কোন ডিলার কত কেজি সার নিচ্ছে, এটার একটা হিসাব আছে, এবং উৎপাদনকারীরা এদের কাছে কত বিক্রি করতেছে, কত কেজি, এটার হিসাব থাকে। ওই অনুপাতে কিন্তু টাকা সরকার দিয়ে দিচ্ছে। তাহলে ভর্তুকিতে দাম কমে আর করে দাম বাড়ে। তাহলে তুমি চিন্তা করো, কর আরোপ করলে কি হবে? জিনিসের দাম বেড়ে যাবে, তাই না? দেখো, কর ভর্তুকির প্রভাবে দ্রব্যের যোগানের পরিমাণ প্রভাবিত হয়। কিভাবে প্রভাবিত হয়? কর আরোপ করলে অথবা আরোপিত করের পরিমাণ বৃদ্ধি করলে উক্ত দ্রব্যের যোগান হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? ধরো যেই জিনিস ছিল ধরো 20 টাকা, সেই জিনিসের উপর 10 টাকা কর আরোপ করলো, তাহলে 30 টাকা হয়ে গেলো। 30 টাকা হয়ে গেলে ওই জিনিস মানুষ কিন্তু আর এত খাইতে চাবে না, দাম বেড়ে গেলে। তখন যদি মানুষ যদি না খায়, তাহলে উৎপাদনকারী কি বেশি উৎপাদন করবে? করবে না, কারণ দাম বেড়ে গেলে তাহলে এটার যোগান কি হয়ে যাবে? কমে যেতে বাধ্য হবে, কেউ কিন্তু কিনবে না। ধরো তুমিই বলো, ধরো একটা আইসক্রিম আছে 25 টাকা করে, সরকার ট্যাক্স আরোপ করলে চকবার হয়ে গেল 40 টাকা, তুমি কি আইসক্রিম খাওয়া কমাই দিবা না? কমাই দিবা। যদি কমাই দাও, তাহলে উৎপাদন কি ওরা বেশি বেশি করবে? বেশি করে কি গোডাউনে জমায় রাখবে? পচাবে না। তাহলে করের কারণে দাম বাড়লে এরকম চাহিদা কমবে, যোগান কমে যাবে। পরে বলছে দেখো, অন্যদিকে কোনো দ্রব্যের উৎপাদনের উপর ভর্তুকি দিলে, তাহলে সারের ভর্তুকি দিয়ে 50 টাকার সার যখন বিক্রি করতেছে তোমার আর কত 20 টাকায়, তখন কৃষকরা কিন্তু সার বেশি বেশি কিনতে পারতেছে। যদি 50 টাকা থাকতো, একজন কৃষক সার কিন্তু 5 কেজি, এখন যেহেতু 20 টাকায় কিনতেছে 10 কেজি 15 কেজি, সেই খাতে দিচ্ছে, উৎপাদন বাড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি, যদি দাম কম হয় ভর্তুকির কারণে, তাহলে দাম কম হলে চাহিদা বাড়বে, যোগানও বাড়বে, এইরকম একটা ব্যাপার। এই চিত্রগুলো দরকার নাই।
বাজারের বিভিন্নতা, হ্যাঁ তুমি দেখো, হ্যাঁ, সকাল বাজার জামালপুরের বড় বাজার, শফি মিয়া বাজার বড় বাজার, এরকম তুমি যদি অন্য কোনো জায়গায় বাজারে যাও, হ্যাঁ, নান্দিনার বাজার বড় বাজার, কিন্তু তুমি যদি এগুলার তুলনায় তুমি যদি জামালপুরের যদি কোনো মেলান্দহের বাজারে যাও, বা তুমি যদি কি বলে এই মাদারগঞ্জের বালিজুরি বাজারে যাও, এগুলো ছোট বাজার, তাহলে এই বড় বাজারের তুলনায় ছোট বাজারে পণ্যের যোগান কম হবে, কারণ এইসব বাজারে লোকজন কম, চাহিদাই কম, এই জন্য যোগানও কম। তুমি আরও উদাহরণ দিতে পারো যে মাদারগঞ্জের বালিজুরি বাজার বড় বাজার, কিন্তু তোমার মহিষমারার চরের ওইখানে যেই বাজার ওইটা ছোট বাজার, তাহলে বালিজুরি বাজারে তুলনামূলক পণ্য বেশি, লোকজন বেশি আসবে কিনতে, এইখানে যোগান বেশি হবে। আর মহিষমারার চরে ওইখানে তাহলে কি হবে, ওই ওই এলাকার বাজারটা ছোট বাজার, ওইটা পকেট বাজার বা ছোট বাজার, ওইখানে পণ্যের যোগান কম হবে। এই বাজারের আকৃতির উপর, বাজার বড় হইলে সেইখানে হচ্ছে তোমার পণ্যের যোগান বেশি হবে, আর বাজার যদি ছোট হয় তাহলে পণ্যের যোগান কম হবে। এইটাই। অন্যভাবে বললে বড় দোকান হলে বেশি যোগান, ছোট দোকান হলে অল্প মাল থাকে, এরকম। পরে বলছে তোমার যুক্ত যোগান, যুক্ত যোগান, পাটখড়ি, পাটের উৎপাদন বাইরে গেলে তুমি কি ধরে বেন্দা পাটখড়ি বা এই যে শোলার উৎপাদন কমাইতে পারবা? ধানের উৎপাদন বেশি হয়ে গেলে তুষ কুড়ার উৎপাদন কমাইতে পারবা না। অর্থাৎ এইরকম একটার উৎপাদন বেশি হলে আরেকটার উৎপাদন অটোমেটিক্যালি বেশি হয়ে যাবেই, এটা তুমি কোনোভাবে কমাইতে পারবা না। অর্থাৎ ধানের উৎপাদন হলে খড়ের উৎপাদন কমাইতে পারবা না। ধান উৎপাদন বেশি হলে খড়ের উৎপাদন বেশি হবে, ধানের উৎপাদন বেশি হলে তোমার হচ্ছে তুষ কুড়ার উৎপাদন বেশি হবে, এরকম পাটের উৎপাদন বেশি হলে পাটখড়ির উৎপাদন বেশি হবে। এইরকম বিষয়গুলো যদি যদি সরিষার উৎপাদন বেশি হয়, সরিষার তেলের উৎপাদন বেশি হলে খৈলের উৎপাদন বেশি হবে। এরকম অনেক জিনিস আছে যে একটা হলে আরেকটা ঘটবেই। এগুলো হচ্ছে তোমার এতক্ষণ আমরা পড়লাম যে কি কি কারণে যোগান মানে নির্ধারিত হয়, কম হয় না বেশি হয়। এই যে শেষটাই পড়লাম, যদি পাটের উৎপাদন বেশি হয় তাহলে নির্ধারিত হয়ে যাবে যে পাটখড়ির উৎপাদন বেশি হবে। যদি সরিষার উৎপাদন বেশি হয় নির্ধারিত হয়ে যাবে সরিষার তেল উৎপাদন বেশি হবে, নির্ধারিত হয়ে যাবে খৈল উৎপাদন বেশি হবে। এরকম বাজারের বিভিন্নতার উপরও নির্ভর করে। কেমন, বাজারটা যদি অনেক বড় হয় তাহলে যোগান, ওইখানে পণ্য বেশি উঠবে, বাজারে বড় বাজার, অনেক মানুষ আসবে, অনেক পণ্য আসবে। আর যদি যেমন কুরবানির হাট তোমরা দেখো যে ছোট বাজারে কম গরু উঠে, আর বড় বাজার যেটা সেটা বেশি। যেমন জামালপুরের গোপালপুর হাট, গোপালপুর বাজার আমি একদিন গেছি, অনেক বড় বাজার, অনেক গরু উঠে। আবার ছোট বাজার থাকে, হ্যাঁ, সেগুলোতে গরু কম উঠে। তাহলে বাজারের আকৃতির উপর চিন্তা করেও কীরকম বেশি কম হয়। তাহলে এই বিষয়গুলোই আমরা আজকে পড়লাম। হ্যাঁ, খুব সহজ জিনিস। তোমরা এই যুক্তি দিয়ে, এইখানে বইতে যে উদাহরণ দেওয়া আছে ঠিক এইটাই পড়তে হবে তা না, তোমরা নিজেদের মতো করে যুক্তি দিয়ে তোমরা হচ্ছে এইভাবে পড়তে চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই অ্যান্সার দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।